নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। সুদীপ্তর সঙ্গে রয়েছে আমি তসমিনা। নিট বিতর্কে চাপের মুখে পিছু হটল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 1563 জনের গ্রেস নম্বর বাতিল হয়েছে। চাইলে ফের পরীক্ষায় বসতে পারে এই পরীক্ষার্থীরা। সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র 8 জুলাইয়ের প্রশ্নফাঁস মামলার শুনানি। বিতর্কে নিট 2024 সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, যেখানে প্রশ্ন ফাঁস ও ঢালাও নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ। নিটের ফল প্রকাশের পর দেখা গিয়েছে একসঙ্গে 67 জন প্রথম স্থানে র্যাঙ্ক করেছেন, যার জলগড়ায় সুপ্রিম কোর্টে। র্যাঙ্কিং বিতর্ক প্রকাশ্যে আসতেই বাড়তি নম্বরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ জানায় বিভিন্ন মহল। পরে জানা যায় বাড়তি নম্বর দেওয়া হয়েছে 1563 জন পরীক্ষার্থীকে। এবার প্রশ্নপত্র ও পরীক্ষা কেন্দ্র জনিত কারণে পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের। নিট পয়েন্টার্স 1563 পরীক্ষার্থীর বাড়তি নম্বর বাতিল। 1563 পরীক্ষার্থী চাইলে ফের পরীক্ষা দিতে পারবেন। 23 জুন ফের পরীক্ষা দেওয়ার সুযোগ। পরীক্ষার ফল প্রকাশ হবে 30 জুন। কাউন্সেলিংয়ে কোনো স্থগিতাদেশ নয়। কাউন্সেলিং শুরু হবে 6 জুলাই। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দাবি কোনো দুর্নীতি হয়নি। ये जो एक वातावरण बनाई जा रही है कि बहुत बड़ा एनामोली हुई है नीट के संबंध में। पिछले दिनों में नीट में आपकी जानकारी के लिए बताऊं 24 लाख स्टूडेंट्स अपियर करते हैं। अभी जो मसला जो सुप्रीम कोर्ट के सामने आज भी चल रहा है, सरकार ने अपना पक्ष रखा है उसमें, ये लगभग 1550 स्टूडेंट की है और एक ग्रेटर क्वेश्चंस कुछ उठाए गए हैं। सरकार उसकी सामना करने के लिए, उसको संतुष्टि के साथ बच्चों को उत्तर देने के लिए बहुत प्रामाणिकता के साथ खड़ा है कि 24 लाख बच्चों ने जो नीट की जो परीक्षा दी है, उनके भविष्य के साथ जो खिलवाड़ आज इस परीक्षा के द्वारा हुआ है, उस पर एक जांच होनी चाहिए, सीबीआई की जांच होनी चाहिए। जिस एजेंसी के नेतृत्व में ये पूरा स्कैंडल हुआ, उसी को जांच करने की जिम्मेवारी दे दी। পরীক্ষার্থীদের হাতে দুটি বিকল্প। তারা কি আবার পরীক্ষায় বসবেন, না গ্রেস মার্কস ছাড়াই কাউন্সেলিংয়ে যাবেন? নিট পরীক্ষা সংক্রান্ত সমস্ত আবেদনের শুনানি শুরু হবে আগামী 8 জুলাই থেকে। নিট বিতর্কের আঁচ এবার কলকাতাতেও। সল্টলেকের করুণাময়ীতে ধুন্ধুমার। দুর্নীতির অভিযোগে বিকাশ ভবন অভিযান, এআইডিএসওর মিছিল আটকায় পুলিশ। কলকাতা টিভি। আর এরপর যে খবরে নজর রাখবো, কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং একটি শ্রমিক আবাসনে পুড়ে মারা যায় প্রায় 41 জন ভারতীয় শ্রমিক এবং অগ্নিকাণ্ডে মৃত্যু বাংলার এক শ্রমিকের। পশ্চিম মেদিনীপুরের তুরকা এলাকার বাসিন্দা ছিলেন। একদমই তাই। এবং গুড মর্নিং কলকাতায় এই খবর আপনাদের দিতেই হচ্ছে যে এবারে যে 41 জন ভারতীয় শ্রমিকের কথা আমরা জানতে পেরেছিলাম, যদিও এই 41 জনের সংখ্যা বেড়ে 49 জন হয়েছে গতকালই। আর এবার যেটা খবর যে বাংলার একজন শ্রমিক রয়েছে সেই ভারতীয় শ্রমিকের মধ্যে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। সৌম্যকান্তি, এখনো পর্যন্ত যে খবর সেখানে জানা যাচ্ছে যে একজন বাংলার শ্রমিক মারা গিয়েছেন, কি জানতে পারছো? হ্যাঁ, জানিয়ে কি কুয়েতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যেখানে আবাসনে এই ঘটনাটি ঘটে, এই দুর্ঘটনায় কিন্তু প্রায় 49 জনের মৃত্যু এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। এবং দাঁতন থানার, পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা তুরকা গ্রাম পঞ্চায়েতের খন্ডরুই গ্রামের বাসিন্দা দারিকেশ পত্তনায়ক, প্রায় 50 বছর বয়স হবে উনার মৃত্যু হয়েছে। গতকালই এই খবর এসেছে তার পরিবারের কাছে, যেটা জানা গেছে যে প্রায় 28 বছর ধরে উনি ওখানে সুপারভাইজারের কাজ করতেন, দীর্ঘদিন ধরেই ওখানেই থাকতেন। এবং তার যে পরিবার রয়েছে, স্ত্রী, কন্যা এবং পরিবারের সবাই মেদিনীপুর শহরে থাকেন। এবং তার কন্যা এবারে উচ্চ মাধ্যমিক দেবে এবং সেই মতো পড়াশোনা করতে, এবং পুরো পরিবারই তারা মেদিনীপুর শহরে থাকে, শরৎপল্লী এলাকাতে। এবং গতকালকে এই ঘটনা ঘটার পর থেকেই তারা যোগাযোগ করার চেষ্টা করেছিল। তার পরিবার সূত্রে যেটা জানা গেছে যে যোগাযোগ যখন করা যায়, যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এই কেরলের তার এক কর্মী একই সঙ্গেই তাদের সঙ্গে কাজ করতেন, কেরলের
সেই ভদ্রলোক আতিশ বলে কেরলের এক বন্ধু, তার কাছ থেকেই খবর পাওয়া যায় যে নিখোঁজ রয়েছে, ওনার পাওয়া যায়নি দারিকিসকে, এবং পরে কোম্পানির তরফ থেকে জানানো হয় যে তার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং মৃতদেহ দগ্ধ হয়ে গিয়েছিলেন, চেনা যায়নি। পরে ডিএনএ টেস্টের মধ্য দিয়ে তার পরিচয় শনাক্ত করা হয় এবং তারপর তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। গতকালকেই খবর এসে পৌঁছেছে, এরপর পরিবারের পক্ষ থেকে এম্বাসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে ওই মৃতদেহ যাতে দ্রুত ওই পশ্চিম মেদিনীপুরে এসে পৌঁছয় তার ব্যবস্থা। একদম, অনেক ধন্যবাদ সৌম্যকান্তি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন। ফিরে এলাম বিরতির পর। রেস্তোরাঁ মালিক ও সোহম চক্রবর্তীর কাণ্ড আদালতে গড়ালো। 2000 টাকার বন্ডে জামিন পেয়েছে সোহম, যদিও বিতর্ক পিছু ছাড়েনি অভিনেতা তথা বিধায়কের। সরকারি আইনজীবীর ঘরে বসে থাকায় উঠল প্রশ্ন। তবে এখনো পর্যন্ত যে খবর যে জামিন পেয়েছেন সোহম চক্রবর্তী, তবে এই বিষয়ে কোনো মুখ খোলেননি বিধায়ক। আপনাদের জানিয়ে রাখি যে বিতর্ক পিছু কিভাবে ছাড়ছে না একদমই সোহম চক্রবর্তী। তিনি 2000 টাকা বন্ডে জামিন পেয়েছেন। তবে যে প্রশ্ন উঠছে যে সরকারি আইনজীবীর ঘরে তাকে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছে এবং তা ঘিরেই কিন্তু আবারও প্রশ্ন উঠেছে বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। রেস্তোরাঁ মালিক এবং সোহম চক্রবর্তীর কাণ্ড আদালত অবধি গড়ায় আপনারা জানেন, এবং 2000 টাকার বন্ডে জামিন পেলেন সোহম, যদিও বিতর্ক পিছু ছাড়েনি অভিনেতা তথা বিধায়কের। সরকারি আইনজীবীর ঘরে বসে থাকার উঠল প্রশ্ন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জেলে তাতে কি যায় আসে যায়, হ্যাঁ এমনটাই বলতে পারেন কয়েকজন বিধায়ক, এমনকি মন্ত্রীও না, তবে সবাই নয়। হারা জেতার এই খেলায় এবারের কারোর গলায় জয়মালা, কারোর বা বুকে দুরু দুরু কম্পন, এবং ঠিকই ধরেছেন। এই গল্পটা সেই সব এমএলএদের নিয়ে যারা কারাবন্দী বা সদ্য জামিন পেয়েছেন। দেখে নেওয়া যাক সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে এদের কার কিরকম ফলাফল। প্রথমেই বলা যেতে পারে প্রাক্তন মন্ত্রী অধুনা জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের কথা। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে 2021-এর ভোটে তিনি জিতেছিলেন বিরাট, প্রায় 58,000-এর ব্যবধানে। 2024-এর লোকসভা ভোটেও এই কেন্দ্রে এগিয়ে তৃণমূল, তবে ব্যবধান অনেকটাই কমে হয়েছে প্রায় 15,000। তবু জয় তো জয়ই। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে 2021 সালে প্রায় 4000 ভোটে জেতেন। বর্তমানে নানা অভিযোগে তিনি জেলেবন্দি। এবারে লোকসভা ভোটে হাবড়া কেন্দ্রে অনেকটাই পিছিয়ে তৃণমূল। এবারে বিজেপি হাবড়ায় এগিয়ে রয়েছে প্রায় 20,000 ভোটে। মন্ত্রী ছাড়াও 2 বিধায়ক জেলে গিয়েছিলেন। এদের মধ্যে জীবনকৃষ্ণ সাহা জামিন পেয়েছেন। জীবনকৃষ্ণ 2021 সালে মুর্শিদাবাদ জেলার বড়োয়া কেন্দ্রে প্রায় 3000 ভোটে জিতেছিলেন। এবার কিন্তু পিছিয়ে গিয়েছেন। ওই বিধানসভা ক্ষেত্রে বিজেপির তুলনায় তৃণমূল 558 ভোটে পিছিয়ে রয়েছে। মানিক ভট্টাচার্য পলাশীপাড়া কেন্দ্র থেকে প্রায় 51,000 ভোটে জিতেছিলেন বছর 3 আগের বিধানসভা ভোটে। তার কিছুদিন পর গ্রেপ্তার হন এই বিধায়ক। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ওই কেন্দ্রে তৃণমূলই এগিয়ে 34,000-এরও বেশি ভোটে। পার্থ বা মানিক বলতেই পারেন জেলে কি আসে যায় তাতে, কিন্তু জ্যোতিপ্রিয় বা জীবনকৃষ্ণ হয়তো বলবেন জেলে গেলে অনেক কিছুই আসে যায়। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।